আজকে যে টপিকটা আমরা পড়বো এই টপিকটা অত্যাধিক ইম্পর্টেন্ট। মানে কোশ্চেন এখান থেকে না করলে কোশ্চেনটা ইনকমপ্লিট থাকে, কোশ্চেন সেটটা এরকম ব্যাপার। মেজরলি দুটো পার্ট থেকে আমরা কভার করব। একটু লম্বা ক্লাসটা যেতে পারে, যার কারণে আমি বলবো যখন ক্লাসটা চলবে ডিউরিং দ্য ক্লাস একটু কোশ্চেন গুলো কম করিস, যতটুকু পারবি বুঝে নিবি। যখন কোশ্চেন আনসার করব সেটা পরে ডিসকাস আমি করে দেবো, কারণ আমি একটু লম্বা টানার চেষ্টা আছে। দুটা মেজর টপিক থেকে কভার করব আমি, আর দুটো টপিক থেকেই কোশ্চেন আসে এরকম ব্যাপার। প্রথম যেটা ইম্পর্টেন্ট টপিক আছে, ব্লুম ট্যাক্সোনমির নাম হয়তো শুনে থাকবি। নাম শুনেছিস কে কে বল? শুনেছি দাদা, ওই টেটের সময় পড়েছিলাম। এই ব্লুম ট্যাক্সোনমি থেকে না কোশ্চেন টেট থেকে কেন, মানে যত রকমের টিচিং এক্সাম আছে, ইউজিসি নেট তো অলসো, এখান থেকে কোশ্চেন আসেই আসে। এটাকে এক্সটেন্ড ভার্সনে আমি নিয়ে গেছি এই দুটো থেকে। গ্যাগেল আর ডেলার রিপোর্ট, এখান থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা আছে পুরোপুরি। এখান থেকে কোশ্চেন একবার দুবার চলে এসছে, হয়তো ভুল করে, না হয় এটাকে রিজার্ভে রেখেছে। তো এই দুটো টপিক রিজার্ভের জন্য যদি কোশ্চেন একটু আনকমন পড়ে যায়, আর এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। আর একটা টপিক আছে, সেটা হলো এই কি বলবো, মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, এখান থেকেও টেট ফেটে কোশ্চেন আসেই আসে। এই দুটো টপিকই টিচিং লেভেলের এক্সামের জন্য মাস্ট বি কোশ্চেন আসবেই। এটা হলো ইন্ট্রোডাকশন। আচ্ছা, ব্লুম ট্যাক্সোনমি সম্বন্ধে কারো কতটা নলেজ আছে বা কারো কিছু জানা আছে সেটা আমাকে বল। কার কতটা জানা আছে তারপরে আমি স্টার্টটা করব। নাহলে কমপক্ষে এটুকু মেসেজ করে দে, কিছু না বলতে চাইলেও যে আমি কিচ্ছু জানি না। নাহলে বলে দে যে আমি শুনেছি, আমি পড়েছিলাম একবার, হোয়াটএভার, যাই যার কন্ডিশন হোক না কেন, সেটা একটু আমাকে ইনফর্ম কর তাড়াতাড়ি। শুনেছি আরে। আর যে ঘুমিয়ে ঘুমিয়ে আজকে ক্লাস করবি তার তো পাপ হবে। কারণটা হলো যে খুবই ইম্পর্টেন্ট টপিক, আর যথেষ্ট এনার্জেটিক ভাবে মানে থাকতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। শামিমার ছেলে কান্না করছে মনে হয়। নাম শুনেছি। হ্যাঁ, কান্না করছে মানে জেগে আছে আজকে। আচ্ছা, ও পড়বে, ওকে ঘুমাচ্ছে না। ও পড়বে, তার চাপ নাই, চাপ নাই, ও পড়বে। আচ্ছা, ব্লুম ট্যাক্সোনমিটার আগে আমি বলি, ব্লুম ট্যাক্সোনমিটা না একটা কি বলবো, মডেল। এটা একটা মডেল বা এটা একটা থিওরি। এই মডেল বা থিওরিটা এই জন্য বলা হয়েছে, এটাকে শোন ভালো করে, শোন যে কেন এটা কি, এটা এটা একটা মডেল বা থিওরি। এটা ব্লুম আসলে যে বলা হয় কারণ এর যে নামটা হলো, মানে যে এটা ইনভেন্ট করেছে বা যে এই মডেলটা বা এই থিওরিটা দিয়েছে, তার নাম বেঞ্জামিন ব্লুম। এই বেঞ্জামিন ব্লুম, ব্লুম ওর টাইটেল তো, বিদেশে টাইটেল গুলো বেশি করে চলে, আমাদের দেশে টাইটেল গুলো কম চলে। যেমন আমার নাম বাপ্পা হোসেন, তাহলে বিদেশে আমাকে মিস্টার হোসেন বলবে, কিন্তু আমাদের এখানে বাপ্পা বলে, এরকম ব্যাপারটা আর কি। তো ব্লুম ওর টাইটেল, ব্লুম ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি মানে ক্লাসিফিকেশন। ওভারঅল এটা একটা মডেল বা থিওরি, যে থিওরিতে ও বলেছে যে লার্নিং বা টিচিং কিভাবে হয়। এই যে লার্নিং বা টিচিং এর প্রসেসিংটা, এই বিষয়টা নিয়ে সে থিওরি দিয়েছে। ঠিক আছে, এই কথাটাই এখানে লেখা আছে। হায়ারার্কিয়ার মানে তিনটা মডেল দিয়েছে ও, তিনটা প্রসেসিং এর কথা বলেছে। আচ্ছা, এই তিনটা মডেল কি কি এইটাই আগে প্রথমে মাথায় রাখতে হবে। একটার উপরে একটা নাম হলো বা একটা পার্ট হলো কগনিটিভ, মানে তিনটা পার্টে ও ভাগ করেছে। একটা হলো অ্যাফেক্টিভ, আর একটা হলো সাইকিওমোটর। এই কগনিটিভ, অ্যাফেক্টিভ আর সাইকোমোটর, এই তিনটাকেই প্রথমে মাথায় সেট করতে হবে। ব্লুম আহ, আহ, তিনটা পার্টে ভাগ ভাগ করেছে এই মডেলটাকে বা তার থিওরিটাকে। একটা কগনিটিভ, একটা এফেক্টিভ, একটা সাইকোমোটর। কগনিটিভ সম্বন্ধে কার কি জানা আছে সেটা বলা আগে, তাড়াতাড়ি, খুব তুরন্ত অ্যাক্টিভ থাক সবাই। কগনিটিভ মানে জানিস কেউ? জ্ঞানমূলক। আর অন্য কেউ জানা আছে? আরে, যে কথা বলবি না বা বলতে পারবি না, হোয়াট এভার যাই হোক না কেন, মেসেজ করবি ফাটাস করে। আচ্ছা, কগনিটিভ মানে জ্ঞানমূলক, বা কগনিটিভ মানেই জ্ঞানমূলক, মানেই মাথা সম্বন্ধে রিলেটেড, মস্তিষ্ক।
এই শব্দটা মাথায় ফিট করতে হবে। কগনিটিভ মানেই মস্তিষ্ক, মাথা রিলেটেড, ব্রেন রিলেটেড। অ্যাফেক্টিভ এখানে যেটা, এই অ্যাফেক্টিভ শব্দটা এইখানে এই ক্ষেত্রে ধরে নিতে হবে মনের সঙ্গে, দিলের সঙ্গে, প্রাণের সঙ্গে জড়িত। একটা গেল মাথা, একটা বললো মন, দিল, প্রাণ, যাই বলিস না কেন, ঠিক আছে? এটা মস্তিষ্ক। প্রেজেন্টেশনটা কি হচ্ছে না রে? প্রেজেন্টেশনটা কি আটকে গেছিল? বন্ধ হয়ে গেছিল, এখন হচ্ছে। হ্যাঁ, আমাকে হ্যাঁ, আমাকে এবার হচ্ছে। এবার হচ্ছে, ঠিক আছে। যখনই প্রবলেম হবে ফাটাস করে আমাকে জানাবি তুরন্ত। কগনিটিভ মানে কি বললাম, মস্তিষ্ক, মাথা। অ্যাফেক্টিভ মানে মন, দিল, প্রাণ, যেটা আমরা হার্ট বলি, কোর অফ হার্ট, যাই যে যেরকম বলে আর কি। আর একটা সাইকোমোটর। সাইকোমোটর বলতে যেটা শারীরিক স- সম্পর্কিত। শারীরিক বলতে শরীরগত আর কি, হ্যাঁ, স্কিলগত ব্যাপারটা। শরীর যেখানে জড়িত এখানে সাইকোমোটর, ঠিক আছে? এই তিনটা গেল। এটা একটা মডেল। এই মডেলটা এই জন্যই দেওয়া হয়েছিল যে লার্নিং বা টিচিং কিভাবে হয় তার প্রসেসিংটা নিয়ে, তার তার অবজেক্টিভিটিটা নিয়ে, তার কমপ্লেক্সিটিটা নিয়ে একটা মডেল দিয়েছে। সেই মডেলের তিনটা পার্ট। সেটা মস্তিষ্কের উপরে একটা আছে, মস্তিষ্ক রিলেটেড, একটা আছে মন প্রাণ নিয়ে বা হার্ট নিয়ে, একটা আছে শরীর নিয়ে, সাইকোমোটর নিয়ে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? পরেরটাই যাচ্ছি। পরের থিওরিটা কোথা থেকে চালু করব সেটা দেখছি। আচ্ছা, এখানে চলে আসি। এইটা কবে দিয়েছিল সেই সালটা ইম্পর্টেন্ট হয়ে যায়। 1956 সালটা ইম্পর্টেন্ট, কবে দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এই যে তিনটা বললাম, কগনিটিভ ডোমেইন, অ্যাফেক্টিভ ডোমেইন আর সাইকোমোটর ডোমেইন, এই তিনটা ডোমেইন আসলে কি সেটা জানতে হবে। তিনটা ডোমেইন কি এখানে দেখাচ্ছি। এই যে মডেলটা আছে 1956 সালটা যে আমি তখন দেখালাম, আবার 2001 সালে এটা রিভাইজড হয়েছিল। রিভাইজটা করেছিল তার ছাত্রই, তার স্টুডেন্টই রিভাইজ করেছিল। আর এটা 2001 সালে রিভাইজড হয়েছে। ছাত্রটার নাম বা তার শিষ্যটার নাম আমার মনে আসছে না এই মুহূর্তে। অ্যান্ডারসন কিছু একটা এরকম নাম। অ্যান্ডারসন কি ইন্ডারসন কিছু একটা নাম, একটু সার্চ করে দেখে নিবি। নামটা আমার পুরোপুরি এক্স্যাক্টলি মনে আসছে না। মানে কে রিভাইজ করেছিল, তার স্টুডেন্টই। কত সালে সেটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে অরিজিনাল থিওরিটা, এইখানে কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে কি কি বলেছে সে, কগনিটিভ ডেভেলপমেন্ট রিলেটেড এটা কিন্তু। এই যে পুরা ছকটা আছে, এটা হলো অরিজিনাল। ছাপ্পান্নটা, ছাপ্পান্নটা হলো অরিজিনাল, 2001-এরটা হলো রিভাইজড ভার্সন। তার একটা স্টুডেন্টই দিয়েছিল, এন্ডারসন কি ইন্ডারসন, আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, একটু সার্চ করে দেখে নিবি। যাই হোক, 1956-তে যে মেন থিওরিটা দিয়েছিল কগনিটিভ বিষয়ে, সেটা কি সেটা দেখে নিচ্ছি। এখান থেকে কোশ্চেন কিভাবে আসে সেটা দেখে নে। মানে বারবারই কোশ্চেনটা আসে যে হায়ারার্কিয়াল অর্ডারে, মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে, হ্যাঁ, সাজানোটা কোশ্চেনটা আসে। আচ্ছা, এই যে কগনিটিভ বা মস্তিষ্ক রিলেটেড যে লার্নিং এর প্রসেসিংটার কথা বলেছে, সে বলেছে প্রথমে আমাদের নলেজ হয়। আমরা কোনো কিছু শিখি কিভাবে, প্রথমে আমাদের নলেজ হয়, কোনো কিছু সম্বন্ধে আমরা জানতে পারি বা আমাদের নলেজ হয়, রিমেম্বার হয় কোনো কিছু। তারপরে কি হয়, সেটা কম্প্রিহেন্সিভ হয়। এই কম্প্রিহেন্সিভ মানেটাই হলো আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এই দুটো থিওরির মধ্যে একটা মেজর থিওরি কি ডিফারেন্ট কি বলে দিচ্ছি। দুটো থিওরি বলতে রিভাইজড ভার্সন আর অরিজিনাল ভার্সনের মধ্যে মেজর ডিফারেন্ট হলো কি, এইখানে এই যে অরিজিনালটায়, অরিজিনাল থিওরিটায় 56-তে কি বলা হয়েছে, বলা হয়েছে নাউন শব্দগুলো, যেমন নলেজ, নাউন এটা একটা, হ্যাঁ। এবার যখন রিভাইজড করেছিল তার স্টুডেন্টরা, তখন সেটাকে কি করেছে, এই নাউনটার ভাব ফর্মটা এখানে ইউজ করেছে, ঠিক আছে? এটা একটা মেজর ডিফারেন্ট, এটা মাথায় রাখ। তাহলে কি বলছে, কগনিটিভ নলেজ নিলে, নলেজ কগনিটিভ ডোমেইন নিয়ে কি হয়, প্রথমে নলেজ হয় কোনো বিষয় নিয়ে। নলেজটা যখন কমপ্লিট হয়ে যায় তখন সেটা কম্প্রিহেন্সিভ হয়, মানে নলেজটা আরো বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলে যায়। কোনো কিছু একটা ইনফরমেশন জানলো, কেন হলো, কিভাবে হলো, মানে কম্প্রিহেন্সিভ হলো, ঠিক আছে? কম্প্রিহেন্সিভ যখন নলেজটা হয়ে যায় তখন সেই নলেজটাকে অ্যাপ্লিকেশন করে মানুষ, কি করে, অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লাই করে।
অ্যাপ্লাই যখন করে তখন সেই অ্যাপ্লাই করার পরে সেটাকে সে আবার ভাঙে ভাঙে দেখে, অ্যানালাইজ করে, কমপ্লিট অ্যাপ্লিকেশনের পরে অ্যানালাইজ করে, ভেঙে ভেঙে দেখে, ঠিক আছে? এই অ্যানালাইজ করার পরে সেটাকে আবার সিনথেসিস করে, সিনথেসিস করার পরে সিনথেসিস করার পরে সেটাকে আবার ইভালুয়েশন করে। এটা বলছে অরিজিনাল থিওরি 56তে ব্লুমের। প্রথমে কোনো কিছু নলেজ হলো, নলেজের পরে কি হলো, সেটার কম্প্রিহেনশন হলো বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরো বেশি হলো, তারপরে সেটাকে সে অ্যাপ্লাই করতে বা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, সে অ্যাপ্লাই করলো, অ্যাপ্লিকেশন করলো, তারপর সেটাকে আবার অ্যানালাইজ করে দেখছে নিজে নিজেই, সেটাকে অ্যানালাইজ করার পরে আবার, অ্যানালাইজ মানে জানিস তো, অ্যানালিসিস, অ্যানালাইজ মানে সেটাকে ভেঙে ভেঙে দেখলো, দেখলো, দেখার পরে সেটাকে আবার সিনথেসিস করলো, সে ভেঙে ভেঙে দেখার পরে। এবার ভেঙে ভেঙে দেখার পরে যখন সিনথেসিস করলো, অ্যানালাইজ এর পরে যখন সিনথেসিস করলো, তখন আবার সে ইভ্যালুয়েশন করলো, আবার সেটাকে সে মূল্যায়ন করলো কি হলো। এই যে স্টেপ গুলো আছে, এই স্টেপ গুলো থেকেই কোশ্চেন গুলো আসে, এই স্টেপ গুলোই মুখস্থ করতে হবে। যার কারণে এই স্টেপ গুলোর জন্য এখানে আমি শর্ট ফর্মও ইউজ করেছি। এই যে প্রথমে KCAASE, কে থেকে কি হলো, নলেজ, তারপর কি হলো, কম্প্রিহেনশন, তারপরে কে কে এ থেকে কি হলো, অ্যাপ্লিকেশন, তারপরে এ থেকে অ্যানালাইজ, এস থেকে সিনথেসিস, আর ই থেকে ইভালুয়েশন। বুঝতে পারলি? আচ্ছা, এই যে নিউ কগনিটিভ ডোমেইন সম্বন্ধে তার স্টুডেন্টটা 2001 সালে দিয়েছে, এটার এখানে শর্ট ফর্মটা দেওয়া আছে, দেখ, RUAAEC। আর থেকে রিমেম্বার, রিমেম্বারটা আসলে কি, রিমেম্বারটা আসলে নলেজ। আচ্ছা, কম্প্রিহেনশনটা কি হলো, আন্ডারস্ট্যান্ডিং হলো, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই হয়ে গেল, অ্যানালাইজটা অ্যানালাইজিং হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, অ্যানালাইজটা অ্যানালাইজিং হয়ে গেল, এরপরে সমস্যাটা হয় যেখানে সিনথেসিস হয় আর এখানে ইভালুয়েশন হয় সিস্টেমেটিকে। মানে প্রথমে যেটা ছিল, প্রথমে সিনথেসিস হবে, তারপরে ইভালুয়েশন হবে। কিন্তু এ যখন রিভাইজ করলো তার স্টুডেন্টটা 2001 সালে, তখন সে কি করে দিল, প্রথমে ইভালুয়েশন, ইভালুয়েটিং নিয়ে চলে আসলো, পরে ক্রিয়েটিং চলে আসলো, মানে সিনথেসিসটা লাস্টে করে দিল, একটু লাস্টের দিকে দুটোকে চেঞ্জ করে দিয়েছে। এইখানে দেখ, বুঝতে পারবে। এইখানে দেখ, এইখানে দেখ, এই যে ইভালুয়েট, ইভালুয়েটটা ইভালুয়েশন, আর ক্রিয়েটটা সিনথেসিসটা এখানে উল্টো পাল্টা করে দিয়েছে একটু লাস্টের দিকে। দুটো জিনিস মেন ডিফারেন্ট করেছে রিভাইজড ভার্সনে 2001 সালে তার স্টুডেন্টটা। এক কি করেছে, মেজর যে থিওরিটা ছিল, মেইন যে থিওরিটা ছিল, সেই থিওরিটার শব্দগুলো, ভার্বগুলো সে ইউজ করেছে বারবার। নলেজকে রিমেম্বার করে দিয়েছে, কম্প্রিহেনশনকে আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছে, অ্যাপ্লিকেশনকে অ্যাপ্লাই করে দিয়েছে, অ্যানালিসিসকে অ্যানালাইজ করে দিয়েছে। আচ্ছা, এটা একটা গেছে। আরেকটা কি করেছে, সেটা হলো লাস্টের দুটো স্টেপকে সে এখানে উল্টো পাল্টা করে দিয়েছে, মানে সিনথেসিসকে লাস্টে সর্বশেষ করে দিয়েছে, আর যেটা সর্বশেষ ছিল ওটাকে সেকেন্ড সর্বশেষ করে দিয়েছে। আর ভার্বগুলো তো অবশ্যই, মানে ইভালুয়েশনটাকে ইভালুয়েট করে দিয়েছে, সিনথেসিসটাকে ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে? বোঝা গেল কিনা সেটা বল। এইখান থেকেই কোশ্চেনটা আসে, যার কারণে মেন পিডিএফটাতে আমি দেখ শর্ট ফর্ম গুলো ইউজ করেছি, কিন্তু শর্ট ফর্ম গুলো ইউজ করেছি, আর আমি বলে দিয়েছি এখানে, এখানে শর্ট ফর্ম গুলো কি কি হয়েছে। বোঝা গেছে? কতটুকু বোঝা গেছে সেটা বল। ঘুমাবি না কেউ? কেউ ঘুমাবি না? নিতু? হ্যাঁ, বোঝা গেছে। ঠিক আছে। এটা কিন্তু মুখস্থ করতে হবে, মানে তবে মুখস্থ না করলে ভালো করে বুঝে নিলে কিন্তু বেশি মনে থাকবে বা তাড়াতাড়ি ভুলবি না। প্রথমে কোনো কিছু বিষয় নিয়ে, ডোমেইন মানে বলেছি তো, কগনিটিভ মানেই বলেছি মস্তিষ্ক, ঠিক আছে? মস্তিষ্ক যখন, তখনই চলে আসছে নলেজ, নলেজ যখনই হলো তখন সেটা কম্প্রিহেনশন হয়, কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং হয়, অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই হয়, ঠিক আছে? এ থেকে অ্যানালাইজ হয়, সিনথেসিসটাকে লাস্টে ক্রিয়েটিং করে দিয়েছে, আর ইভালুয়েশন যেখানে এখানে এখানে সর্বশেষ ছিল এটাকে সেকেন্ড করে দিয়েছে, ইভালুয়েটিং করে দিয়েছে। কমপ্লিট? এই যে সিস্টেমটা, এই যে মডেল দুটোর, এই যে এটা স্টেপ বাই স্টেপ, এই স্টেপ বাই স্টেপটা থেকেই কোশ্চেনটা আসে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এইখানে 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 এই যে এইখানে আমি একটা ছবি অ্যাড করেছি, এইখানে দেখ নলেজ বলেছি না, এক্সাম যদি খুব হার্ড করে কোশ্চেন সেট, নলেজের জায়গায় কিন্তু রিকল শব্দটা ইউজ করে নিতে পারে, ঠিক আছে? মেমোরাইজড শব্দটা ইউজ করে নিতে পারে, এরকম কিছু শব্দ কিন্তু তার পরিবর্তে ইউজ করে নিতে পারে।
কি কি শব্দ ইউজ করতে পারে তার লিস্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি। বোঝা গেল? এটা নতুন পিডিএফ, এটা আমি শেয়ার করে দেব। নলেজের পরিবর্তে কি কি শব্দগুলো ইউজ করতে পারে, কম্প্রিহেনশনের পরিবর্তে কি কি ইউজ করতে পারে, অ্যাপ্লিকেশনের পরিবর্তে কি কি অ্যাপ্লাই কি কি করতে পারে, ওইগুলোই জিনিস যেগুলো এইখানে দেখানো হয়েছে ওগুলোই এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, কোশ্চেনটা একটু হার্ড করে দেয়, সেটা হলো কি, এই যে নলেজটা আছে আর এখানে যে আছে ইভালুয়েশন বা ইভালুয়েটিং যাই বলিস না কেন, এই যে এইটাকে বলা হচ্ছে, এইটাকে এইভাবে যদি দাগ টানা যায় তাহলে এইটাকে বলা হচ্ছে লো লেভেল, এটাকে বলছে হাই লেভেল। তাহলে এই যে ছয়টা স্টেপ আছে, প্রথম তিনটা কি হলো? প্রথম তিনটা হলো এই যে এখানে কি লেখা আছে, লো লেভেল থিঙ্কিং স্কিল বা লো লেভেল থিঙ্কিং ওয়ার্ডার বা লো লেভেল ওয়ার্ডার। আর বাকি এই উপরের তিনটা অ্যানালিসিস, সিনথেসিস, ইভালুয়েটিং, এগুলো কি হায়ার থিঙ্কিং অর্ডার। এভাবে কোশ্চেনটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে এই যে ব্লুমের রিভাইজড ভার্সনটা ছিল রিমেম্বার, মানে রিকল করা স্পেসিফিক ফ্যাক্ট, মানে তো রিমেম্বার বা নলেজ। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং মানে কি, কোনো কিছুর ওর গ্যাপটা বা মিনিংটা, ইনস্ট্রাকশন মেটেরিয়ালসটাকে বোঝা। অ্যাপ্লাই মানে কি, কোনো কিছু নিউ সিমিলার সিচুয়েশনের অ্যাপ্লিকেশন করাটাই তো অ্যাপ্লাই না? অ্যানালাইজটা কি, সেটাকে আইডেন্টিফাই করা, রিলেশনশিপটা ভেঙে ভেঙে দেখা, আইডেন্টিফাই অফ দ্য রিলেশনশিপ, নো, কোনো কিছু ভালো করে জানা, এটাই তো অ্যানালাইজ না? ইভালুয়েটিংটা কি, এক্সামিন করা, মেক জাজমেন্ট করা। ক্রিয়েটিং কি, একদম ক্রিয়েশন সামথিং নিউ। ঠিক আছে? এই যে আমি এইগুলো এই ছবিগুলো এখানে অ্যাড করেছি, এইগুলো একটু করে দেখে নিবি যে কি কি লেখা আছে, তাহলে এই যে ব্রড কনসেপ্টটা তোর মাথায় থাকছে, এটা যখন একবার নিজের চোখে পিডিএফটায় প্রিন্ট আউট করে বা এমনি পিডিএফ ভার্সনেই দেখবি, একবার পড়ে নিবি, তাহলে নলেজটা ইনরিচ হয়ে যাবে। আর নলেজটা যখনই ইনরিচ হয়ে যাবে তখন আর এক্সামে অসুবিধা হবে না। এই যে এখানেও বলা হচ্ছে লো অর্ডার থিঙ্কিং, হাই অর্ডার থিঙ্কিং। লো অর্ডার কোনগুলো? এইগুলো লো অর্ডার, এই নিচের তিনটা, আর উপরের তিনটা হাই অর্ডার থিঙ্কিং। বোঝা গেল? আচ্ছা, এইখানে আমি আরো কিছু অ্যাড করে দিয়েছি, যে রিমেম্বারিং এর জন্য সে কি কি শব্দ ব্যবহার করতে পারে এক্সামিন। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি কি শব্দ ইউজ করতে পারে, অ্যাপ্লাইং এর জন্য কি কি করতে পারে, অ্যানালাইজিং এর জন্য কি কি করতে পারে, ইভালুয়েটিং এর জন্য কি করতে পারে, ক্রিয়েটিং এর জন্য কি কি শব্দ ইউজ করতে পারে। আচ্ছা, লো অর্ডার হলো এই সাইডটা, এই যে এইখানে, এখান থেকে এখানে এন্ড, এন্ড আছে না, মানে এই যে লো অর্ডার থিঙ্কিং, হাই অর্ডার থিঙ্কিং, এন্ড, এন্ড যে এখানে আছে এটা মিডিলে ভাগ করে দিচ্ছে, এটা লো, এটা হাই। বোঝা গেল? এগুলো দেখে নিবি একবার, একবার দেখে নিতে হবে, নাহলে কিন্তু কোশ্চেন হাতছাড়া হয়ে যেতে পারে। এখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, কগনিটিভ ডেভেলপমেন্ট ব্যাপারটা মোটামুটি ব্যাপারটা ঘটনাটা বুঝলি, আর মুখস্থ করতে হবে এই ছয়টা শব্দ কিভাবে পাল্টাপাল্টি করেছে রিভাইজ ভার্সনে, এটা একটু দেখে নিতে হবে। বোঝা গেল? এবার চলে যাব আমরা এফেক্টিভ ডোমেনে। এফেক্টিভ ডোমেনটা কি? এফেক্টিভ ডোমেনটা কি, এইখানে একটা আমার কাছে লাস্টে আমি ছবি অ্যাড করেছি। এইখানে, এইখানে আসলে তিনটাই যে মডেল আছে, কগনিটিভ আছে, হ্যাঁ, সাইকোমোটর আছে, অ্যাফেক্টিভ আছে, তিনটা ডোমেইনই এখানে আছে। রিমেম্বার মানে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, মানে কম্প্রিহেনশন, অ্যাপ্লাইং মানে অ্যাপ্লিকেশন, অ্যানালাইজিং মানে অ্যানালাইজ, হ্যাঁ, ইভালুয়েটিং, ইভালুয়েটিংটা আসলে এখানে ইভালুয়েশনের কথা বলা আছে। ক্রিয়েটিং মানে এখানে সিনথিসের, সিনথিসিস যেটা আছে, সিনথেসিস ব্যাপারটা ছিল সেকেন্ডে। এটা তো মানে রিভাইজ ভার্সনটা করেছে না এখানে, এখানে লেখাই দেওয়া আছে। তো মেইনটা আর রিভাইজটা আগে ভালো করে বুঝে নিতে হবে, কোন ভাবে কোশ্চেন আসছে সেটাকে দেখে নিতে হবে। হ্যাঁ? আচ্ছা, এই লাস্ট এই পেজটা হলো, এই পেজটা থেকেই ব্লুমের কোশ্চেন গুলো 99% এসেছে এই পেজটা থেকেই, এই পেজটা থেকে। কিন্তু এই পেজটাকে ভালো করে বুঝে নিতে হবে, লো অর্ডার কোনগুলো, হাই অর্ডার কোনগুলো, রিভাইজ কোনটা, অরিজিনাল কোনটা, কত সালে রিভাইজ হয়েছিল। আচ্ছা, এগুলো গেল। এবার চলে আসছি আমরা অ্যাফেক্টিভ ডোমেইনে। অ্যাফেক্টিভ মানে সব, একটু আগে কি বলেছিলাম, অ্যাফেক্টিভ ডোমেইনটা কার সঙ্গে ডিলিং করে, যেমন কগনিটিভ ডোমেইনটা ডিল করে মস্তিষ্ক, মাথার শোনা সঙ্গে। যাচ্ছে না দাদা। একদম শোনা যাচ্ছে না? এখন ঠিক আছে? হ্যালো? ক্লিয়ার নয়। হ্যাঁ, আচ্ছা, এক মিনিট দাঁড়া, আমার প্রেজেন্টিং বন্ধ হয়ে গেছে।
আমি জাস্ট 1 সেকেন্ড। এখন শোনা যাচ্ছে না? না শোনা যাচ্ছে? এই, নেটটা দাও তো, নেটটা দাও তো। দেওয়া আছে, তোমারটাই কি চালাচ্ছি না আমি আমারটা চালাচ্ছি? তোমারটা কি আমি আগে থেকেই চালাচ্ছি? হ্যাঁ, তোমারটা তুমি এখনই চালু করলে? আগে থেকেই? তোমারটা থেকেই আমি চালাচ্ছি? হ্যাঁ, কিন্তু তোমারটা কানেক্টিং হয়ে আছে যে, তোমার নেট আছে তো? এখন সাউন্ডটা কেমন আছে রে? এখন সাউন্ডটা কেমন আছে? হ্যাঁ, একদম ক্লিয়ার। ঠিক আছে না? ঠিক আছে। হুম, ওকে। এর আগে তখন সমস্যা ছিল। যাই হোক, এখন ক্লিয়ার। অসুবিধা হলে বলবি। কোথায় যে আচ্ছা, কগনিটিভ মানে মস্তিষ্ক নিয়ে কথা বলেছিলাম। অ্যাফেক্টিভ নিয়ে কি বলেছিলাম কেউ বল? অ্যাফেক্টিভটা, কগনিটিভ মানে বলেছিলাম মস্তিষ্ক মাথা নিয়ে ডিলিং করবে, আর অ্যাফেক্টিভটা কার সঙ্গে ডিলিং করবে? হার্ট নিয়ে। অ্যাফেক্টিভ নিয়ে হার্ট নিয়ে, মন দিল প্রাণ নিয়ে করবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কোশ্চেন করতে অসুবিধা হবে। এই যে অ্যাফেক্টিভটা মন দিল প্রাণ নিয়ে কাজ করবে বা হার্ট নিয়ে কাজ করবে, এটারও কিন্তু ক্রোনোলজিক্যাল সিস্টেম আছে বা হায়ারার্কিয়াল সিস্টেম আছে। এই হায়ারার্কিয়াল সিস্টেমটাই থেকেই কোশ্চেনটা বারবার আসে, যার কারণে বললাম এই পেজটা থেকেই কোশ্চেন গুলো বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আসে। এটা রিভাইজ ভার্সন থেকে আসতে পারে, অরিজিনাল ভার্সন 1956 থেকেও আসতে পারে, কগনিটিভ ডোমেইন থেকে। তখন শব্দগুলো একটু আলাদা হয়ে যাবে আর লাস্টের দিক দুটো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, চলে আসি মেইন পিডিএফটায়। আর শর্ট ফর্মটা এখানে দেওয়াই আছে, R2VOC। ঠিক আছে, R2VOC মানেটা কি? আর থেকে হার্ট তো, মন প্রাণ তো, ঠিক আছে, কোনো কিছু রিসিভিং হলো, হার্ট তো রিসিভই করে না? রিসিভিং হলো, ধর কেউ প্রেম প্রপোজাল দিল, ঠিক আছে, এটা হার্ট রিসিভ করবে ফার্স্ট অফ অল। হার্ট যখন রিসিভ করলো তারপরে সেটা রেসপন্ড করবে হার্ট, রাইট? রেসপন্ড করার পরে সেটাকে ভ্যালুইং করবে, মানে সেটা ভ্যালু জাজমেন্ট করবে যে ঠিক হবে কিনা, অ্যাকসেপ্ট করা, রিজেক্ট করা, কি করব, কিভাবে বলবো, হোয়াটএভার যাই হোক না কেন রিজন, ঠিক আছে, ভ্যালু লাগাবে। তারপরে সেটাকে অর্গানাইজিং করবে, তারপরে একটা ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবে। এটাকে যদি আমি অন্যভাবে বলি, ধর কেউ আমাকে গালি দিল, তো এটা আমার মনে প্রাণে লাগলো। যখনই আমার মনে প্রাণে লাগলো, গালি দিল, তখনই আমি সঙ্গে সঙ্গে ঝগড়া করতে চলে যাব, রেসপন্ডিং হবে, রাইট? ঝগড়া যখনই হয়ে গেল, তখন ঝগড়া শেষ হওয়ার পরে আমি এটাকে ভ্যালুইং করব, যে আমার তাকে সেই কথাগুলো কি বলা ঠিক হয়েছে, কতটা বলা ঠিক হলো, কতটা ঠিক হয়নি। সে যে কথাগুলো বলেছে সেগুলোরও আমি ভ্যালুইং করব, সেগুলোর আমি মূল্য যাচাই করব। এই যে মূল্য যাচাই চলছে, চিন্তা ভাবনা চলছে, ভ্যালু দেওয়া চলছে, সেটা করতে করতেই কিন্তু নেক্সট স্টেপে আমরা অর্গানাইজেশনে চলে যাব বা অর্গানাইজিং করব। পুরো ঘটনা চক্রটাকে আমরা রিমাইন্ড করব। সে আমাকে এটা বললো, তারপরে আমি এটা বললাম, আমি এই বললাম, সেই করলো, এই হলো, এই হলো, এটা অর্গানাইজিং হলো। এবার ফাইনালাইজ একটা ক্যারেক্টার তৈরি হলো, একটা ঘটনা চক্র তৈরি হলো। এইভাবে এই ছন্দে মাথায় রাখবি। বারবারই বলছি, কোশ্চিনটা কিন্তু এইখান থেকেই আসে, এই জায়গাটা থেকে কোশ্চিনটা আসে, সাজানো থেকে। হায়ারার্কিয়ার ব্যাপারটা সাজানো থেকেই কোশ্চেন গুলো বারবার আসে, ঠিক আছে? আচ্ছা,
এটা বোঝা গেল। মাথায় রাখতে হবে কিন্তু রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজেশন। ঠিক আছে, মানে একটা ক্যারেক্টার তৈরি হলো। আচ্ছা, সাইকোমোটর মানেই বলেছিলাম হাত পাও ঠ্যাং শরীরের সঙ্গে স্কিলের সঙ্গে জড়িত থাকবে। ঠিক আছে, এই সাইকোমোটরের শর্ট ফর্মটা আই এম প্যান। ঠিক আছে, আই থেকে ইমিটেশন, এম থেকে ম্যানিপুলেশন, পি থেকে পারসেপশন, আর এ থেকে আর্টিকুলেশন, এন থেকে ন্যাচারালাইজেশন। এটা যদি আমি একটু ভেঙে ভেঙে বলি, মানে দেখ, তুই গাড়ি চালাতে জানিস না, বাইক চালাতে জানিস না, বা ফোর হুইলার চালাতে জানিস না, এক্সাম্পল। ঠিক আছে, তাহলে প্রথমে দেখছিস যে সে কি কি করছে। তো এই যে দেখছিস মানে ইমিটেশনের গয়না পাওয়া যায় না রে? হ্যাঁ, কত টাকা করে দাম? পাওয়া যায়। কত টাকা করে দাম? 14ই ফেব্রুয়ারি আসছে না, দিতে হবে। কত দাম রে? অনেক দাম আছে, অনেক দাম আছে। মনে করিয়েন না ইমিটেশন বলে কম দাম। তাই নাকি? আরে, আমি তো গোল্ড। শোন, সব থেকে বড় কথা, 500 টাকা দিয়ে তো আমি 5,000 টাকার কাজ করবো না। হ্যাঁ, এটা করতে পারেন। তাহলে ইমিটেশনটা আসলে কি বলতো, এই যে যেই উদাহরণটা দিচ্ছিলাম একটু আগে, ধর তুই গাড়ি চালাতে জানিস, বা জানিস না গাড়ি চালাতে, বাইক বা ফোর হুইলার। তো দেখছিস আগে প্রথমত। আমি যেমন ফোর হুইলার না চালাতে জানি অল্প একটু একটু একটু, বাট পাকা ড্রাইভার না, হ্যাঁ, বা রোডে চালাতে পারবো না, বা শহরের মতো চালাতে পারবো না। তবে হ্যাঁ, ফাঁকা জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি কিন্তু আরাম করে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যেতে পারবো, মানে মোটামুটি ফাংশন গুলো জানি। তো এবার আমি কিন্তু দেখি যখন ওই মানে ওই বাসের বল বা ড্রাইভার গুলো যেভাবে গাড়ি চালায়, আমি কিন্তু ইমিটেশন করার চেষ্টা করি, ফলো করি। ঠিক আছে, সাইকোমোটর মানেই ইমিটেশন হবে প্রথমে। এবার ইমিটেশন যখন হয়ে গেল, তখন সেটাকে আমি আমার মতো করে ম্যানিপুলেশন করব। আমি আমার মতো করে যখন আমি ম্যানিপুলেশন করব, তখনই আমি দেখব পারসেপশনটা মানে কতটা সঠিক হচ্ছে। ঠিক আছে, কতটা পারফেক্ট হচ্ছে। এই পারসেপশন মানে কতটা সঠিক হচ্ছে, এটা দেখতে দেখতেই পরের স্টেপ চলে আসবে আর্টিকুলেশন। আর্টিকুলেশন বলতে আমি কতটা সেটাতে দক্ষতা অর্জন করতে পারছি। এবার যখন আমি সেটাতে দক্ষতা অর্জন করে ফেলছি, ঠিক আছে, আমি দক্ষতা অর্জন করার পরে কিন্তু আস্তে আস্তে ন্যাচারালাইজেশন হয়ে যাবে। এই ন্যাচারালাইজেশনে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে এখনই বুঝতে পারবি। ধর সাইকেল চালাতে সবাই জানিস, আমি ধরে নিচ্ছি এক্সাম্পল। হঠাৎ করে কোনো গলি দিয়ে একটা বাচ্চা বা একটা ছাগলের বাচ্চা, একটা মানুষের বাচ্চা বা একটা ছাগলের বাচ্চা বেরোলো। ঠিক আছে, তোর অজান্তেই তৎক্ষণাৎ ন্যানো সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্রেকে হাত পড়ে যাবে। এটা কি, এই যে ব্রেকে হাত পড়ছে, আসলে তোর আর্টিকুলেশনটা বা পারসেপশনটা এতটা হয়ে গেছে, পারসেপশনের পর থেকে আর্টিকুলেশনটা এতটা লেভেলে চলে গেছে যে এটা ন্যাচারালাইজেশনে পরিণত হয়ে গেছে, তোর অজান্তেই ব্রেক হয়ে যাচ্ছে। তো সাইকোমোটর স্কিলের যে ব্যাপারটা আছে, প্রথমে আমরা ইমিটেশন করি, হ্যাঁ, কাউকে দেখে দেখে শেখার চেষ্টা করি, সেটাকে একটু ম্যানিপুলেশন করে আরো নিজের মতো করে ম্যানিপুলেশন করি, তারপরে পারসেপশন করি, তারপরে আর্টিকুলেশন হয়, তারপর ন্যাচারালাইজেশন হয়। এই যে স্টেপ গুলো আছে, এই স্টেপ গুলো থেকেই কোশ্চেন বারবার আসে এখানে, দেখ, সাইকোমোটর ডোমেইন থেকে। এই হ্যারার্কিয়ার যে লেভেল গুলো আছে, এই হ্যারার্কিয়ার লেভেল গুলো থেকেই কোশ্চেন গুলো বারবার আসে, এটা মাথায় রাখতে হবে। তাছাড়াও আর দু তিনটা জিনিস মাথায় রাখতে হবে। রিভাইজ ভার্সনে কিরকম আছে, কোনটা হায়ার অর্ডার, কোনটা লোয়ার অর্ডার, আর অরিজিনাল কগনিটিভ ডোমেইনটা কেমন ছিল, আর কত সালে দিয়েছিল, রিভাইজ ভার্সনটা কে কে দিয়েছে, আর এই মোটামুটি বিষয়গুলো। আর তাছাড়াও আমি কিছু বিশেষ জিনিস এখানে অ্যাড করে দিয়েছি, যেমন রিমেম্বার রিমেম্বারিং রিমেম্বারিং ব্যাপারটা আছে এখানে। এই রিমেম্বারিং ব্যাপারটার জন্য কি কি শব্দগুলো কোশ্চিন ঘুরিয়ে পেঁচিয়ে হতে পারে, সেই শব্দগুলো এখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি কি হতে পারে সেই শব্দগুলো অ্যাড করে দিয়েছি, অ্যাপ্লাইং এর জন্য কি কি শব্দ ইউজ করতে পারে এক্সাম হলে, কোশ্চিনটা ঘুরানোর জন্য বা কঠিন করার জন্য, সব বলে দিয়েছি লিস্টগুলো। একবার করে দেখে নিবি, তাহলেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, এবং নলেজটা ইনরিচ হবে, এবং কোশ্চেনটা যেভাবেই আসুক বুঝতে পেরে যাবি যে কিভাবে তোর সঙ্গে গেম খেলার চেষ্টা করছে।
কিন্তু গেমের ছন্দ আমরা আগে শিখে রাখবো। এখানেও সেম গল্পটা আছে, হায়ার অর্ডার লোয়ার অর্ডার ওই শব্দগুলো এখানে আছে, ইভালুয়েটিং এর, সিনথেসিস এর, অ্যানালিসিস এর, এগুলো সব দিয়ে রেখেছি আমি। ঠিক আছে, এগুলো দেখে নিবি। সমস্যা হলে আমাকে অবশ্যই গ্রুপে বা পার্সোনাল মেসেজ করে জানাবি যে এইটা কি বললেন দাদা, ওটা কি বললেন দাদা, এই কোশ্চেনটার আনসার আমি পারছি না দাদা, এটা ব্যাপার ওটা ব্যাপার আমাকে বলবি। আমি আবারও বলছি, প্রত্যেক দিনই বলছি প্রায়, যে কিভাবে পড়তে হবে। প্রথমত ক্লাসটা আমি কি করাচ্ছি, কি বলছি সেটা বোঝার চেষ্টা করবি, যতটুকু বুঝলি বুঝলি। দেন যখন পিডিএফটা তোর হাতে থাকছে, পিডিএফটা পড়বি, ওটাই যেটা দেখে আমি পড়াচ্ছি বা বলছি বা বোঝানোর চেষ্টা করছি, ওটা তখন নিজে থেকে পড়বি, তখন আরো ভালো করে বুঝতে পারবি। ডাউট থাকলে গুগল ক্রোমে গিয়ে সার্চ করে দেখে নিবি। তারপরেও ডাউট যদি থেকে যায় বা নলেজটা যদি আরো ইনরিচ করতে চাস, তখন আমাকে জানাবি বা আমাকেও জিজ্ঞাসা করবি, বা কোশ্চিন সলভ করতে অসুবিধা হলে আমাকে জানাবি। আমি বলে দেবো যে কেন এইটা কিভাবে হচ্ছে, কেন তুই করতে পারছিস না, কিভাবে করতে হবে। আচ্ছা, এই গেল ব্লুম ব্লুম ট্যাক্সোনমি। এই ব্লুম ট্যাক্সোনমি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, ব্লুম ট্যাক্সোনমির পরে আমাদের আরো যেটা জানতে হবে সেটা হলো লার্নিং। আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ, হ্যাঁ। প্রিসিশন আর আর্টিকুলেশন মানে কি? প্রিসিশন মানে কি বলবো, কতটা সঠিক হচ্ছে। আর আর্টিকুলেশন বলতে তুই ওটাতে আর্টিস্ট হয়ে যাচ্ছিস, মানে তোর দক্ষতাটা কতটা ন্যাচারালাইজেশনের কাছাকাছি চলে যাচ্ছে, বা কতটা সুন্দর তুই দক্ষ হয়ে উঠেছিস। এখানে হচ্ছে কতটা সঠিক হচ্ছে, আর এখানে কতটা তুই দক্ষ হচ্ছিস। সঠিক আর দক্ষতার মধ্যে একটা সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু ডিফারেন্ট আছে। সঠিক হলেই সে দক্ষ নাও হতে পারে, কিন্তু দক্ষ যদি হয় তাহলে সে অবশ্যই সঠিক, তাই না? আরো কিছু বলবো, না মোটামুটি ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার। হ্যাঁ, প্রথমে কি বলছি, আমরা প্রাইমারি লেভেলে ইমিটেশন করছি। সেই ইমিটেশনটাকে ধর, ইমিটেশন বলতে কি, ছোট বাচ্চা একটা 5 বছরের একটা মেয়ে তার মাকে আলু কাটতে দেখলো, দেখার পরে কি হলো, সেটা সে ইমিটেশন করার চেষ্টা করবে। এবার ওর মা, অনুকরণ বাংলায় বলা হয়। একদম ওর মা যেভাবে যেই অ্যাঙ্গেলে যতটুকু কাটতে পেরেছে, যতটা ভালো, যতটা প্রিসিশন বা আর্টিকুলেশন লেভেলে বা ন্যাচারালাইজেশনে, ওর মা কারোর সঙ্গে তার তার দিদির সঙ্গে ফোনে কথা বলছে ওর মা, ঠিক আছে, তাও আলু কেটে যাচ্ছে ঝাড়াঝাড় ঝাড়াঝাড়, এদিকে ফোনে কথা বলছে, চোখ বন্ধ করে কেটে যাচ্ছে, তো ন্যাচারালাইজেশনে চলে গেছে। ঠিক আছে, এরকম ব্যাপার। তো বাচ্চাটা যে দেখলো, এটা কি করলো, ইমিটেশন করলো, অনুকরণ করলো, ঠিক আছে। তারপরে সেই বাচ্চাটা কিন্তু ওইটাকে চেষ্টা করে খানিকটা ম্যানিপুলেশন হয়ে যাবে বা ম্যানিপুলেটেড হয়ে যাবে। ম্যানিপুলেটেড হলো, ঠিক আছে, কিন্তু এবার সে সঠিকতায় যাবে, কতটা সুন্দরভাবে সঠিকভাবে কাটতে পারছে। তারপরে সেটা আর্টিকুলেশন দক্ষতা তার অর্জন করবে। তারপরে সে ন্যাচারালাইজেশনে, মানে চোখ বন্ধ করেও আলু কাটতে পারছে। আচ্ছা, লার্নিং নিয়ে পরের লেভেলে চলে যাচ্ছি। এই দুটো রিজার্ভ এর জন্য পড়ানো হবে, ঠিক আছে। রিজার্ভ এর জন্য কোশ্চেন এসেছে একবার দুবার, বাট এখান থেকে কোশ্চেন যদি না দেয় কোনো ক্রমে, তাহলে এই জায়গাগুলো থেকে কোশ্চেন দেবে। এগুলোকে খালি হালকা করে জেনে রাখতে হবে, হালকা করে কোশ্চেন আসবে। এই যে এখানে লার্নিং নিয়ে গ্যাগেন 1940 সালে একটা মডেল দিয়েছে। সে মডেলে 9টা লেভেলের কথা বলা হয়েছে, স্টেপের কথা বলা হয়েছে। লেভেল বলতে স্টেপ। যেমন ও এখানে তিনটা ডোমেইন বলেছে, তিনটা ডোমেইনে প্রথমটা 6টা হায়ারার্কিয়ার স্টেপ দিয়েছে, লেভেল দিয়েছে। হ্যাঁ, তো এখানে দিয়েছে 9টা লেভেল। এই 9টা লেভেল কি কি? প্রথমে কি হবে, অ্যাটেনশন, গেইন অ্যাটেনশন, মানে রিসেপশন। অফিসে কোনো রিসেপশন থাকে না, কোনো অফিসে গেলে রিসেপশন থাকে না, যেখানে অ্যাটেনশন দেয়। প্রথমে কি 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 কারণে এসেছেন, কি ব্যাপার। তো প্রথমে অ্যাটেনশন দেওয়া হবে, রিসেপশন থাকবে। তারপরে থাকবে যে ইনফর্মিং লার্নার টু অবজেক্ট, মানে লার্নারদের কাছ থেকে কি এক্সপেকটেশন থাকছে সেটা ইনফর্ম করা হবে। তারপরে তাদের পূর্ববর্তী লার্নিং অভিজ্ঞতা কেমন আছে, এই যে বলা হচ্ছে স্টিমুলেটিং লার্নিং অফ প্রিয়র লার্নিং। এই যে স্টুডেন্টদের বা লার্নারদের পূর্ববর্তী কেমন অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে, সেটা
দেখবে বা সেটা কন্ডিশন ডিপেন্ড করবে, সেটা প্রভাব বিস্তার করবে, সেটার নাম সে শর্টে দিয়েছে রিট্রিভাল। এবার এটা তো গেল পূর্ববর্তী অভিজ্ঞতা তার কেমন আছে, তার ভিত্তিতে এটা বোঝা যাবে। তারপর এটা বলছে প্রেজেন্ট স্টিমুলেস। এই স্টিমুলাসটা আসলে প্রেজেন্ট স্টিমুলাস বলতে বর্তমান তার কিরকম রেসপন্স আছে, বর্তমানে সে কেমন কন্ডিশনে আছে। পূর্ববর্তী বা পরবর্তী পূর্ববর্তী বলতে অতীতকালে তার কেমন ছিল অভিজ্ঞতা, সেটা ডিপেন্ড করছে। বর্তমান তার কিরকম রেসপন্স আছে সেটা ডিপেন্ড করছে। তার লার্নিং গাইডেন্সটা কেমন দেওয়া হচ্ছে তাকে। সিমেন্টিক ইনকোডিং ব্যাপার, যেটা সিমেন্টিক ইনকোডিং ব্যাপারটা কি, এই শব্দগুলো মাথায় রাখবি, এগুলো তার এক্সপ্লেনেশন। ঠিক আছে, সাইডে লেখা আছে, ওগুলো পড়বি। তারপরে রিইনফোর্সমেন্ট আছে, রিট্রিভাল আছে, জেনারেলাইজেশন আছে। এই লেভেলগুলো একটু করে পড়ে নিবি, 9টা মাথায় রাখবি, ব্যাস। একটু করে হালকা করে পড়ে নিবি, তাতেই হয়ে যাবে। কন্ডিশন সে 8টা দিয়েছিল, সেই কন্ডিশন গুলোও আসতে পারে, বা কটা লেভেল দিয়েছিল, কটা কন্ডিশন দিয়েছিল, এটাও কোশ্চেনে চলে আসতে পারে সিম্পলি। ঠিক আছে, তার বেশি যদি আসে সেটা ভাগ্যক্রম, পড়ে রাখবি একটু করে, এটুকুই বলবো। আচ্ছা, ডেলিয়ার রিপোর্ট বলে একটা রিপোর্ট আছে। এই ডেলিয়ার রিপোর্টটা 1996 সালে দেওয়া হয়েছিল। এই সালটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে কে দিয়েছিল, যে ডেলিয়ার দিয়েছিল, হ্যাঁ। আচ্ছা, এই রিপোর্টটার নাম কি ছিল সেটা ইম্পর্টেন্ট। লার্নিং দা কি ট্রেজার উইদিন, লার্নিং দা ট্রেজার উইদিন, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আর প্রথমেই বলেছি যে এই দুটো কিন্তু আমি রিজার্ভের জন্য পড়াচ্ছি। যদি এখান থেকে কোশ্চেন না আসে, ব্লুম ট্যাক্সোনমি থেকে, এখান থেকেই কোশ্চেন বারবার এসছে 99%। যদি না আসে তাহলে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আসে। এবার যদি কোশ্চেন এই নতুন জায়গাটা থেকে আসে, তাহলে খুব খুব সিম্পল কোশ্চেন আসবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই এর রিপোর্টটা, ডেলিয়ার রিপোর্টের নামটা বা হেডলাইনটা মাথায় রাখতে হবে। আর বিষয়, ও কিন্তু 4টা পিলারের কথা বলেছে, এইটা ইম্পর্টেন্ট। এর এই জায়গা থেকে 4টা পিলারের কথা বলেছিল লার্নিং এর জন্য। বলেছিল লার্নিং টু নো, মানে লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, আর লার্নিং টু লিভ লাইভ টুগেদার। ঠিক আছে, হ্যাঁ, এই যে 4টা কথা সে বলেছে, এই 4টা কথা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে আসতে পারে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অল্টারনেটিভলি এই জায়গাটা। আচ্ছা, সে এখানে টেনশনের কথা বলা আছে। এই টেনশন বলতে সে 4টা প্যাটার্ন বা টাইমের বা সময়কালের কথা বলেছে, যে 7টা সময়কালের ভিত্তিতে লার্নিং ডিপেন্ড করে, বা লার্নিং এর প্যাটার্ন আছে, বা লার্নিং এর ক্লাসিফিকেশন আছে। কে বলেছে? ডেলিওর বলেছে। ঠিক আছে, এই 7টা কি কি দেখ, প্রথমেই দেখলেই বুঝতে পারবি, পরেরটা দেখলে আরো বুঝতে পারবি। গ্লোবাল অ্যান্ড লোকাল, গ্লোবাল হলে লোকাল হবে, ইউনিভার্সাল হলে ইন্ডিভিজুয়াল হবে, ট্র্যাডিশনাল হলে মডার্নিটি হবে, শর্ট টার্ম হলে লং টার্ম হবে। ঠিক আছে, এরকম ব্যাপার। আচ্ছা, স্পিরিচুয়াল হলে মেটেরিয়ালস হবে। এইগুলো পড়ে নিবি। পরের টপিকে চলে যাচ্ছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ব্লুমটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক তেমনই আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট আছে বা টপিক আছে, সেটা হলো ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট। এটা ভালো করে বুঝবি। এটার অল্টারনেটিভ পিডিএফটা আমার এখনো তৈরি করা হয়নি, আমি কালকে হয়তো দিয়ে দেব। বুঝলি, অল্টারনেটিভ পিডিএফটা। তো এখান থেকেই আমি বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, ভালো করে বুঝবি। আসলে এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তো কোর পিডিএফ না, একদম সিম্পলিফাই, সব থেকে শর্ট করে যতটা ম্যাক্সিমাম কন্টেন্ট করা যায় সেটাই। আচ্ছা, ইভালুয়েশন সম্বন্ধে কার কতটা নলেজ সেটা আমাকে একটু বল। ইভালুয়েশন কি? হোয়াট ইজ ইভালুয়েশন? ঘুমায় গেছিস মনে হয়। ইভ্যালুয়েশন হচ্ছে মূল্যায়ন। আচ্ছা, আর আর কিছু কেউ? যেটা শিখেছি সেটা মানে জাস্টিফাই। আর কেউ, অন্য কেউ কিছু? নিতু আজকে ঘুমাচ্ছে নাকি? কথা বলছি। আনিশা আজকে মনে হয় ক্লাসে জয়েন করেনি না? মৌসুমী, শামিমা, আর নিতু, আর কেউ নাই নাকি রে?
হ্যাঁ, এই তিনজনই আছিস। আচ্ছা, ঠিকই আছে, অসুবিধা নাই। যারা ক্লাস করছে না তারা বুঝবে ঠেলা বিষয়। আচ্ছা, আমি শর্ট করে বলছি, হালকা করে বুঝে নে। ইভালুয়েশন একটা প্রসেস, যে প্রসেসটায় জাজমেন্ট করা হয় যে কতটা অ্যাচিভমেন্ট হয়েছে গোলটা। অ্যাজ সিম্পল অ্যাজ ইভালুয়েশন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে দেখা হয় বা জাজমেন্ট নেওয়া হয় যে কতটা অ্যাচিভ হয়েছে, কতটা গোলটা অ্যাচিভ হয়েছে। কি শব্দগুলো কি কি আসলো? এটা একটা প্রসেস, এটাতে জাজমেন্ট করা হয় গোলটা কতটা অ্যাচিভ হয়েছে। এই ইভালুয়েশন প্রসেসটার না দুটো হাত, আমার মতে দুটো হাত। একটা হাতের নাম হলো মেজারমেন্ট, একটা হাতের নাম হলো অ্যাসেসমেন্ট। আর প্রথম হাতটাই হলো মেজারমেন্ট, আর পরের হাতটা হলো অ্যাসেসমেন্ট। এই মেজারমেন্ট আর অ্যাসেসমেন্ট দিয়েই বা এই দুটো হাত দিয়েই কিন্তু মূল্যায়ন কমপ্লিট হয় বা মূল্যায়ন হয়। ওকে, এবার মেজারমেন্টটা কি? মেজারমেন্টটা মানেই মাথায় রাখবি কোনো কিছুর কোয়ান্টিটেটিভলি এক্সপ্রেস করা, কোয়ান্টিটেটিভলি কোনো কিছু চেক করা, কোয়ান্টিটেটিভলি নাম্বার দেওয়া কোনো কিছু। মেজার করা মানে নাম্বার দেওয়া কোনো কিছু, ঠিক আছে? আর অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্টটা কি হলো? নাম্বারের সাথে সাথে কোয়ালিটি ইনক্রিজের কথা বলা হচ্ছে। এই মেজারমেন্টটা শুধু নাম্বার দিল। এক্সাম্পল, একটা বাচ্চা আমরা ইভালুয়েশন করব, একটা বাচ্চার একটা আমরা ইভালুয়েশন করব। তো প্রথমে তার মার্কশিট গুলোতে আমরা দেখব মার্কস কেমন পেয়েছে, মেজারমেন্ট করছি। এই যে মার্কসটা দেখছি, দিস ইজ মেজারমেন্ট, ঠিক আছে? আচ্ছা, বাকি আরো তার টিচারের সঙ্গে, তার ফ্যামিলির সঙ্গে, তার প্রেয়ার এর সঙ্গে, তার ফ্রেন্ডসদের সঙ্গে কথা বলে তার আমরা ফিডব্যাকটা নিলাম, সে কেমন, সেটা হলো গেল অ্যাসেসমেন্ট। মানে নাম্বারের সঙ্গে অ্যাড করে দিলাম অন্যান্য বিষয়গুলো, সেটা হলো অ্যাসেসমেন্ট। এই নাম্বার আর অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট এন্ড অ্যাসেসমেন্ট মিলে হয়ে যাবে ইভালুয়েশন। স্টেপগুলো বুঝলি? প্রথমে মেজারমেন্ট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড বা রেজাল্ট বা প্রসেস, আসল যেটা ইভালুয়েশন। এবার ইভালুয়েশন না বিভিন্ন ধরনের হয়, এটা একটা প্রসেস তো বলেছি। এই ইভালুয়েশন বিভিন্ন টাইপের হয়ে থাকে। প্রথমে মাথায় রাখবি, এখানে লেখা নেই, ইভালুয়েশন দুইটা টাইপের, একটা কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ যেটা, সেটা হলো নাম্বার থাকবে। কোয়ান্টিটেটিভ মানে শব্দটা মানেই মাথায় রাখবি কোনো কিছু নাম্বার থাকবে, গণিত থাকবে, সংখ্যা থাকবে। আর কোয়ালিটেটিভতে কোনো নাম্বার থাকবে না, গুণ দোষগুলো থাকবে। ব্যাস, এটা লিখা নেই, তেমন দরকারও নেই, কিন্তু বলে দিলাম যে ইভালুয়েশন মেজরলি নেচারগতভাবে। কি বললে? হ্যাঁ, কে রে, কি রে? আমি শুনতে আমি পাচ্ছি না। আমি শুনতে, বলছি কোয়ালিটি বললে? কোয়ালিটেটিভ যেটা, কি হচ্ছে রে? কেউ কেউ কিছু কাজ করছিস তোরা? না, আমার কথা কেটে কেটে যাচ্ছে। না, ঠিক আছে তো। আপনি আ- ঠিক আছে। কিন্তু কিছু একটা হচ্ছে, আমার কাছে সাউন্ড ব্যাকগ্রাউন্ডে আসছে। কোয়ালিটি যেটা, আমি- কোয়ালিটি মানে জানিস তো ভালো মন্দ জিনিস। হ্যাঁ, গুণ। কোয়ালিটি মানেই ভালো মন্দ জিনিস। আর কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ ইট মিনস কোনো কিছু নাম্বার থাকবে। হুম। নাম্বার যখন যখন এক্সপ্রেস হবে তখন কোয়ান্টিটেটিভ। আর কোয়ালিটেটিভ, কোয়ালিটি দোষ গুণ নিয়ে থাকবে। তো ইভালুয়েশনের নেচারগতভাবে দুটো ভাগ, একটা কোয়ালিটিভ, একটা কোয়ান্টিটেটিভ ইভালুয়েশন। তেমনটা জানার দরকার নেই, কিন্তু কোয়ালিটি কি, কোয়ান্টিটেটিভ কি, কোয়ালিটেটিভ কি সেটা আমি বলে দিলাম, একটা নাম্বার একটা নাম্বার না, ঠিক আছে? এবার চলে আসি আমরা ইভালুয়েশনের টাইপ। ইভালুয়েশনের টাইপকে যদি বলি তাহলে, যদি ফেজ ফেজ মানে বুঝো না, স্টেপ, ফেজগত দিক থেকে ইভালুয়েশনকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো বিফোর ইনস্ট্রাকশন, একটা
ডিউরিং ইনস্ট্রাকশন, একটা আফটার ইনস্ট্রাকশন। এবার যেটা বিফোর ইনস্ট্রাকশন, এটা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, এটার নাম প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। এটাতে শুধুমাত্র দেখা হয় যে তার এন্ট্রি বিহেভটা কেমন, ইভ্যালুয়েশন। এটার যদি প্র্যাকটিক্যাল আমি উদাহরণ দিই, ধর ইন্টারভিউ বোর্ডে লোকেরা যদি অ্যাসেসমেন্ট করে, এই প্লেসমেন্ট অ্যাসেসমেন্টটা করে বা ইভ্যালুয়েশনটা করে, তাহলে দেখবে যে ইন্টারভিউ রুমে ঢোকার সময় সে কেমন বিহেভ করছে। মানে ইন্টারভিউ রুমে ঢুকে সে ফট করে গিয়েই চেয়ারে বসে পড়লো, গ্রিটিং করলো কি করলো না, এই যে এন্ট্রি বিহেভটা, এন্ট্রি টাইম বিহেভটা কেমন, এটা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। মানে প্লেসমেন্ট ইভ্যালুয়েশনের সঙ্গে এই এন্ট্রি বিহেভ শব্দটা মাথায় রাখবি, তাহলে হয়ে যাবে। আর তাছাড়া এটা তো ব্রডলি হলো বিফোর ইনস্ট্রাকশন লেভেলের ইভ্যালুয়েশন। এই দুই তিনটি শব্দ মাথায় রাখলেই চলবে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট হলো ডিউরিং ইনস্ট্রাকশন লেভেলের ইভ্যালুয়েশনটা। এই ডিউরিং ইনস্ট্রাকশন লেভেলের ইভ্যালুয়েশনটা না মেইনলি দুই টাইপের। একটা হলো ফরমেটিভ ইভ্যালুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখানে ওই জন্য একদম এটার স্পেশালি ফোকাস দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। আরেকটা হলো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনটাকে এখানে স্পেশালি জায়গা দেওয়া হয়েছে, কারণ এখান থেকেই কোশ্চেন আসে। এই ফরমেটিভ, ডায়াগনস্টিক আর সামেটিভ, এই তিনটা থেকেই কোশ্চেন আসে 90%। ফরমেটিভ, ডায়াগনস্টিক আর সামেটিভ, ঠিক আছে। এবার ডিউরিং এ কি বললাম, ফরমেটিভ আর ডায়াগনস্টিক, আর আফটার ইনস্ট্রাকশনে আছে সামেটিভ, ঠিক আছে। এবার কি বললাম, এখানে বিফোর ইনস্ট্রাকশনে বললাম প্লেসমেন্ট, প্লেস মানেই কোনো জায়গা, হ্যাঁ, এন্ট্রি বিহেভ। ডিউরিং ইনস্ট্রাকশন মানে ধরে নেয় ক্লাস চলাকালীন, ক্লাস চলাকালীন, ক্লাস চলছে বা কোর্সটা চলছে, ক্লাস বা কোর্সটা চলছে, রানিং যখন হবে, ডিউরিং যখন কোনো কিছু, যখন ঘটনা প্রবাহমান আছে, প্রেজেন্ট লেভেলে চলছে, ঘটনা প্রবাহমান, তখনই হবে ফরমেটিভ, হবে না হলে ডায়াগনস্টিক হবে। এবার এই দুটোর মধ্যে তফাৎ কি, ফরমেটিভ কখন হবে, ফরমেটিভ যখন হবে তখন যখন ইমপ্রুভমেন্ট বা মাস্টারি হবে যখন কোনো বিষয় নিয়ে, মানে যখন ইমপ্রুভমেন্ট বা মাস্টারি, যেমন এখানে লেখা আছে কি, টু নো মাস্টারি ওভার দ্য কন্টেন্ট, মানে যখন ক্লাস চলছে কন্টেন্টটার উপরে, কন্টেন্টটার উপরে যখন তুমি তোমার নলেজটা ইনরিচ করছো, ইমপ্রুভমেন্ট করছো, তোমার নলেজটাকে ইনরিচ করছো, মাস্টারি করছো কন্টেন্টটার উপরে, বিষয়টার উপরে, তখন সেটা ফরমেটিভ ইভ্যালুয়েশনে চলে আসবে। ডায়াগনস্টিক বলতে যখন তোমার কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যাটা সমাধান করার জন্য যে ইভ্যালুয়েশনটা করা হচ্ছে, তখন সেটা ডায়াগনস্টিক। আর ডায়াগনস্টিক মানে তোরা এমনিতেই জানবি মনে হয়, এই ডায়াগনস্টিক মানেই কোনো কিছুর ইয়ে করা, কি বলবো রে, সমস্যার সমাধান করা। আচ্ছা, বিভিন্ন ওই নার্সিং হোম হসপিটাল গুলোতে বা বিভিন্ন যে মেডিকেল ট্রিটমেন্ট গুলো হয় না, মেডিকেল যে রিপোর্ট গুলো করতে হয় না, মেডিকেল রিপোর্ট গুলো করার যে 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 করতে হয়, সেগুলোর নামও থাকে ডায়াগনস্টিক সেন্টার। রিপোর্ট, ধরো রক্তর পরীক্ষা, হ্যাঁ, কফ পরীক্ষা, এগুলোতে লেখাই থাকে ডায়াগনস্টিক সেন্টার। এই ডায়াগনস্টিক মানে কোনো কিছু সমস্যার সমাধান, হ্যাঁ, বিষয় থাকবে ইভালুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল ডিউরিং ইনস্ট্রাকশন। যখন ইমপ্রুভমেন্ট বা মাস্টারি বিষয় থাকবে তখন ফরমেটিভ, আর সমস্যা সমাধান যখনই থাকবে, সলভ বা প্রবলেম, তখনই চলে আসবে ডায়াগনস্টিক। আফটার ইনস্ট্রাকশনে কি থাকছে, সামেটিভ। সামেটিভ মানে এট দ্য এন্ড, এখানে লেখা আছে টু সার্টিফাই দ্য লার্নার। সার্টিফাই বলতে এখানে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে। সার্টিফিকেট কখন দেয়, যখন কোনো কিছু কমপ্লিট হয়ে যায়, তাই না। তো যখন কোনো কিছুর শেষ পর্যায়ে, একদম সর্বশেষ ইভালুয়েশন হচ্ছে, তখন সেটা সামেটিভ। সেটা হতে পারে তোর আহ, আহ, কোনো কোর্সের, হ্যাঁ, কোনো কোর্সের হতে পারে, কোনো যে কোনো বিষয়ের আর কি, বিশেষ করে কোর্সের ক্ষেত্রে বললে বুঝতে সুবিধা হবে। কোনো বিষয়ের যখন সর্বশেষ ইভালুয়েশনটা করা হয়, সামেটিভ, সর্বশেষ, বা সার্টিফাইড লেভেলে যখন একদম চলে যায়, সার্টিফিকেশন লেভেলে যখন চলে যায়, সেইটাকে সামেটিভ ইভালুয়েশন বলে।
এমপি এইচএস এগুলো তো সামেটিভ হবে। এমপিএইচএস একদম সামেটিভ, একদম। আমি বলে দিই, যখন মক টেস্ট হয়, সেটা ক্লাসে, স্কুলে হতে পারে, টিউশনেতে হতে পারে, মক টেস্ট হয়, সেগুলো হয়ে গেল ফর্মেটিভ। যখন এক্সাম হয় বছর শেষে, বা মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের বা ফার্স্ট ইয়ারের বা লাস্ট ইয়ারের, হ্যাঁ, তখন সেটা হয়ে গেছে সামেটিভ। আর ডায়াগনস্টিক তো কোনো সমস্যার সমাধান করার জন্য। আচ্ছা, এই যে এখানে ফর্মেটিভ ইভ্যালুয়েশন আছে, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন আছে, হ্যাঁ, আর সামেটিভ ইভ্যালুয়েশন আছে, এই তিনটা থেকেই বারবার কোশ্চেন আসে। এই তিনটা ভালো করে বুঝে নিতে হবে। তার আগে প্লেসমেন্টটা বলে দিই। এখানে বলা হচ্ছে টু চেক এন্ট্রি লেভেল। ওই যে বললাম বিফোর ইনস্ট্রাকশন, একটা ইন্টারভিউর উদাহরণ দিয়ে বললাম, ইন্টারভিউ রুমে ঢোকার সময়, ঠিক আছে। এখানে সিলেকশন আর রিজেকশনের ব্যাপারটা চলে আসে, মানে প্রথমেই দেখে তার প্রতি একটা মনোভাব যেমন তৈরি হয়ে যায়, ঠিক আছে। রাইট প্লেস রাইট পারসন ইন দা রাইট প্লেস, মানে সঠিক জায়গায় সঠিক সময় সঠিক ব্যক্তি আছে কিনা, সেটাই হলো দেখার। আচ্ছা, আর এটা করা হয় বিফোর দ্য টিচিং, ঠিক আছে। এই দুই একটা মাথায় রাখলেই হবে। ফর্মেটিভটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এটা মাথায় রাখবে। এটার সঙ্গে জড়িত, যখনই কোনো কিছু ফিডব্যাক দিচ্ছে টিচার, ফিডব্যাক দিচ্ছে মানে কি, টিচার ইমপ্রুভমেন্ট চাইছে, ইমপ্রুভমেন্ট চাইছে, তাই না। যখন আইডেন্টিফাই প্রবলেম ইন টিচিং লার্নিং প্রসেস, যখন কোনো সমস্যা আইডেন্টিফাই করা হচ্ছে, টিচিং লার্নিং প্রসেসিং যখন চলছে, এখানে টিচিং লার্নিং প্রসেসিং বা প্রসেসের কথা বলা হচ্ছে, যখনই প্রসেস বা রানিং আছে, বা ডিউরিং দ্য ক্লাস আছে, বা ডিউরিং দ্য কোর্স আছে, তখনই ফর্মেটিভ হবে। এটাতে ফিডব্যাক থাকে টিচারের, ঠিক আছে। স্কোপ ফর ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, এখানে অবশ্যই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন থাকে, কোথায় কোথায় সমস্যা সেটাও দেখবি, কারণ ফিডব্যাক যখন দেওয়া হচ্ছে, তার মানে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের ব্যাপারটা এখানে জড়িত আছে, স্কোপ আছে। ইনফর্মাল হয়, কোশ্চিন আনসার সেশন হয়, হ্যাঁ। রিইনফোর্সমেন্ট লার্নিং ফর স্টুডেন্ট, স্টুডেন্টদেরকে মোটিভেশন দেওয়া হয়, এনকারেজ করা হয়, রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। ডিউরিং দ্য ক্লাস, এরকম ব্যাপারটায় যখন কোনো ঘটনা ঘটে থাকে, যেসব ঘটনাগুলো ঘটে, সেগুলোকে বলে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ডায়াগনস্টিক বলতে, যখন কোনো সমস্যার সমাধানের জন্য করা হচ্ছে, হ্যাঁ, ফর্মেটিভ ইভ্যালুয়েশনের পাশাপাশি এটা চলে, হ্যাঁ। ফর্মেটিভ আর ইভ্যালুয়েশন, ওই যে এখানে লেখা গেছে এই জায়গাটায় দেখ, ডিউরিং দ্য ইনস্ট্রাকশনে, ঠিক আছে। এখানে স্টুডেন্টদের ইন্টারেস্টকে আইডেন্টিফাই করা হয়, এখানে দেখা হয় লুক ব্যাকওয়ার্ড রাদার দ্যান ফরওয়ার্ড, এখানে ব্যাকওয়ার্ডদেরকে বেশি করে দেখা হয় ফরওয়ার্ডদের থেকে, কারণ ডায়াগনস্টিক করা হচ্ছে না, ঠিক আছে। আর সাবমিটিভটা কি বললাম, সর্বশেষ যেটা, ডান এন্ড অফ দ্য কোর্স, ডান এট দ্য এন্ড অফ দ্য কোর্স, কোর্সের শেষে যেটা, ঠিক আছে। ট্র্যাডিশনাল ওয়ে টু ইনস্ট্রাকশন, এটা ট্র্যাডিশনাল একদম, এটা এটা আদিকাল ধরেই চলে আসছে, সর্বশেষে জাজমেন্ট, সাবমিটিভটা করা। জাজ দ্য অ্যাচিভমেন্ট অফ পিপলস, পিপলস মানে এখানে স্টুডেন্টের, পিপলস মানে স্টুডেন্ট, অনেকে হয়তো জানিস, অনেকে জানিস না। পিপলস মানে স্টুডেন্ট, এখানে ছাত্র ছাত্রী দুজনকেই বোঝানো হয়। এই ছাত্রছাত্রীর অ্যাচিভমেন্ট জাজমেন্ট করার জন্য সর্বশেষ করা হয় যেটা সাবমিটিভ, একদম এন্ড দ্য কোর্স যেটা করা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে অনেক সময়, এটা মাথায় রাখবি, হ্যাঁ। আর সবসময় পজিটিভ ইম্প্যাক্ট ফেলে কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা, আর সাবমিটিভটা আচ্ছা, সবসময়। ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা কি শুধু ক্লাসরুমের মধ্যে হয় তাহলে? ক্লাসরুমের মধ্যেও হতে পারে, কোনো কোর্স রানিং আছে তখনও হতে পারে, মানে রানিং ঘটনা যখন থাকবে, সেটা কোর্সও হতে পারে, ক্লাস হতে পারে, হ্যাঁ, এনিথিং। এক্সাম্পল ধর, তোরা ধরে নিচ্ছি আমি উদাহরণস্বরূপ, 2024 জুনের জন্য তোরা এই কোচিং এ ভর্তি হয়েছিস, ঠিক আছে। 1 2 এখন ক্লাস চলছে, এই কোর্সটা চলাকালীনও হতে পারে, এখন ক্লাস চলাকালীনও হতে পারে। এই যে কালীন, রানিং সময়,
এই কোর্সটা বা এই এক্সামটাকে মাথায় রেখে যে কোর্সে তোরা ভর্তি হয়েছিস বা এই কোচিং এ ভর্তি হয়েছিস বা এখানে যে ভর্তি হয়েছিস বা ক্লাস নিচ্ছিস, ধরে নিচ্ছি এটা একটা কোর্স, ধরে নিচ্ছি এটা একটা অর্গানাইজেশন, ঠিক আছে? তো এখানে তোরা 2023-এর জন্য তো অ্যাডমিশন নিয়েছিস ধরে নিচ্ছি। তো এইখানে এই যে চলছে তোদের কোর্সটা, একটা এক্সামকে মাথায় রেখে, একটা একটা ফিনোমিনা, আনাদার ফিনোমিনা ইজ রাইট নাও আমরা ক্লাস করছি, এটা একটাও রানিং। এই দুটোর মধ্যেই যখন এই রানিং কোনো যখন কিছু জড়িত থাকবে তখন সেটা ফরমেটিভ। ফরমেটিভ শব্দটা আসলে এসেছে ফরমেশন থেকে। ফরমেশন মানে কোনো কিছুর তৈরি হচ্ছে, গঠন হচ্ছে, ফর্ম হচ্ছে। বোঝা গেল? এই ইংরেজি শব্দগুলো বলেছি না মাথায় রাখতে হবে। কোন শব্দটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, কেন নিয়ে আসা হচ্ছে এখানে। আর দুটো আছে, এই দুটোই খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নর্ম রেফারেন্স ইভালুয়েশন যেটা মাথায় রাখবি, খালি আমি হালকা করে বলে দিচ্ছি, খালি শুনে নে আর মাথায় রাখ নামটা কি আর কি বলছি তার বিষয়ে। নর্ম রেফারেন্স মানে কি, যখন কোনো একটা গ্রুপ অফ স্টুডেন্টের সঙ্গে কম্পেয়ার করে কম্পেয়ার করা হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে ইভালুয়েশন করা হচ্ছে গ্রুপ অফ স্টুডেন্টসের সঙ্গে, তখন সেটা নর্ম রেফারেন্স। পার্সেন্টাইল, আমাদের ইউজিসি নেটে এক্সামটা যে হচ্ছে পার্সেন্টাইলে রেজাল্ট দিচ্ছে, এই পার্সেন্টাইল হলো নর্ম রেফারেন্স ইভালুয়েশন, ঠিক আছে? আচ্ছা, ক্রাইটেরিয়া রেফারেন্স ইভালুয়েশনটা কি, তার আগে আমি বলি, ক্রাইটেরিয়াটা বোঝানোর আগে বলি যে সিটেট পরীক্ষা কেউ দিয়েছিস বা জানিস কিভাবে পাস করতে হয়? না, দিইনি। কেউ দিসনি? নিতু, দিইনি দাদা। দাওনি? আচ্ছা, আমি বলে দিই, সিটেট পরীক্ষায় না 60% মার্কস যদি তুমি পেয়ে যাও, জেনারেল ক্যাটাগরির জন্য বলছি, আর 5% ছাড় পাওয়া যায় এসটি, এসসি, ওবিসি তিনজনকেই। তো 60% মার্কস যদি তুমি পরীক্ষাটায় তুলে নিতে পারো তাহলে তুমি কোয়ালিফাইড, দ্যাটস ইট। কিন্তু ইউজিসি নেটে কি 60% মার্কস পেলে তুমি কোয়ালিফাইড হবে তার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু সিটেট পরীক্ষায় তুমি 60% মার্কস পেয়ে গেলেই গ্যারান্টেড পাস। তো এই যে 60% মার্কস, এটা একটা ক্রাইটেরিয়া, যার জন্য এখানে ক্রাইটেরিয়ান রেফারেন্স, মানে এখানে ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে। এটা তার মানে একটা স্ট্যান্ডার্ড লেভেল তুমি যদি ক্রস করে যেতে পারো, হ্যাঁ, তাহলেই তুমি কিন্তু কোয়ালিফাইড করে গেলে। আর যদি তুমি স্ট্যান্ডার্ড ওই লেভেলটাকে কমপ্লিট না করতে পারো তাহলে তোমার কিন্তু ফেল করে গেলে তুমি। আর ইউজিসি নেটে অত কিছু বুঝি না, তোমরা সবাই মিলে পরীক্ষা দাও, তোমাদের মধ্যে তোমরাই কম্পিটিশন করো, কম্পিটিশন করার পরে টপ 2% কে জিআরএফ দেবো আর টপ 6% কে আমরা নেট দেবো, দ্যাটস ইট। তো এখানে নাম্বার, এখানে নম বলতে নাম্বারের কোনো ফ্যাক্টর না, এখানে গ্রুপের সঙ্গে কম্পিটিশন করে তোমাকে যখন ইভালুয়েশন করা হচ্ছে তখন সেটা হয়ে যাবে নর্ম রেফারেন্স। নর্ম রেফারেন্স মানে গ্রুপের সঙ্গে কম্পেয়ার করে, কম্পেয়ার করে তোমার যখন ইভালুয়েশনটা দেখা হবে, তোমার লেভেলটা কি, তোমার পজিশনটা কি, তখন সেটা হয়ে গেল নর্ম রেফারেন্স। আর ক্রাইটেরিয়া রেফারেন্স গ্রুপ ফ্রুপ না, একটা 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 লেভেল সেট আপ করে দেওয়া হয়েছে, সেই লেভেলটা তুমি যদি ক্রস করে নিতে পারো তুমি কোয়ালিফাইড, আদারওয়াইজ নট কোয়ালিফাইড। তো ক্রাইটেরিয়া যখন একটা সেট আপ করে দেওয়া হয়েছে তখন সেটা ক্রাইটেরিয়া রেফারেন্স হয়ে গেল। আমি এটা আরেকবার রিভাইজ করে দিচ্ছি, ইভালুয়েশন একটা প্রসেস, এই প্রসেসটা দুটো জিনিস দিয়ে কমপ্লিট হয়, একটা মেজারমেন্ট, একটা অ্যাসেসমেন্ট। মেজারমেন্ট বলতে কোয়ান্টিটেটিভ ব্যাপারটা থাকে, কোনো নাম্বার থাকে, মানে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, কত নাম্বার পেয়েছে, কি পেয়েছে, ঠিক আছে? আর অ্যাসেসমেন্ট ব্যাপারটা কি, অ্যাসেসমেন্টটাতে নাম্বারের পাশাপাশি যখন কোয়ালিটি, বিভিন্ন অন্যান্য বিষয়গুলো চেক করা হচ্ছে তখন অ্যাসেসমেন্ট করা হচ্ছে, সব বিষয়ে নজর দেওয়া যখন হচ্ছে তখন অ্যাসেসমেন্ট হচ্ছে।
নাম্বারের পাশাপাশি উইথ নাম্বার কিন্তু। আর এই টোটাল প্রসেসিংটা হয়ে গেল ইভালুয়েশন। ইভালুয়েশনের মেনলি টাইপ হলো ফরমেশন ইম্পর্টেন্ট, ডায়াগনস্টিক ইম্পর্টেন্ট, সামেটিভ ইম্পর্টেন্ট, নর্ম রেফারেন্স ইম্পর্টেন্ট, আর ক্রাইটেরিয়া রেফারেন্স ইম্পর্টেন্ট। ক্রাইটেরিয়া রেফারেন্স কি বললাম, একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়াটা তুমি যদি ক্রস করে যেতে পারো তাহলে তোমার ক্রাইটেরিয়া রেফারেন্স ইভালুয়েশন হয়ে গেল। ক্রাইটেরিয়া থাকতে হবে। নর্ম রেফারেন্স বলতে তোমার গ্রুপের সঙ্গে কম্পেয়ার করে তোমাকে দেখতে হবে। সাবমিটিভ যখন সবার শেষে যখন ফাইনাল জাজমেন্টের জন্য যখন ইভালুয়েশন হচ্ছে তখন সেটা সাবমিটিভ হয়ে গেল। ডায়াগনস্টিক বলতে কোনো প্রবলেম সলিউশন করার জন্য, প্রবলেম বের করার জন্য, প্রবলেমকে রিমুভ করার জন্য, প্রবলেম। আর যখন ফরমেটিভ বলতে ইমপ্রুভমেন্টের জন্য, হ্যাঁ ইমপ্রুভমেন্টের জন্য, যখন কোনো কিছু চলাকালীন, কোর্স চলাকালীন, ক্লাস চলাকালীন ঘটনা প্রবাহ যখন আছে সেটার মোর এফেক্টিভ, মোর অ্যাচিভমেন্ট, মোর ইমপ্রুভমেন্টের জন্য যখন কোনো ইভালুয়েশন করা হচ্ছে, যেমন ফিডব্যাক দেওয়া হচ্ছে, মানে কি আরো ভালো করে করতে বলা হচ্ছে, আরো সুন্দর করতে বলা হচ্ছে, হ্যাঁ কাকে কি করতে বলা হচ্ছে, তখন সেটা ফরমেটিভ ইভালুয়েশন। এবার কারো কিছু বলার থাকলে বল। ক্লাসটা রেকর্ডিং থাকছে, অসুবিধা নাই। হ্যাঁ, আর